হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার? শোনা যাচ্ছে পরিষ্কার একদম? আচ্ছা, আজকে প্রথমবার তোমাদের সামনে আসা, মানে থ্রু দিস এই ধরনের একটা সিস্টেমের মাধ্যমে তোমাদের কাছে প্রথমবার আসা, সেজন্য চরম টেন্সড মানে চরম টেন্সড। লাইফে কোনোদিন এরকম ক্যামেরার সামনে দাঁড়াইনি তো একটু অস্বস্তি, একটু না একটু বেশি অস্বস্তি লাগছে। তো আসার সময় অনেক কিছু ভাবতেও আসছিলাম যে আজকে এইটা পড়াবো, এইভাবে পড়াবো, এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করতে করতে যখন জাস্ট ক্যামেরার সামনে এসে দাঁড়ালাম তখন একদম পড়ানোর ইচ্ছাটা নষ্ট হয়ে গেল যে না আজকে পড়াবো। আজকে ফার্স্ট ডে কেউ পড়ায় নাকি? হ্যাঁ তাই তো, আজকে প্রথম দিন কি পড়াবো? পড়ানোর তো কিচ্ছু নেই। আজকে শুধু আমরা আড্ডা মারবো, পরিষ্কার আড্ডা মারবো। সাবজেক্ট নিয়ে অবশ্যই, সাবজেক্ট সম্বন্ধে তোমরা সবাই জানো, সাবজেক্ট ফিজিক্স, পদার্থবিদ্যা আর কি, নাকি? আচ্ছা, তো সাবজেক্ট সম্বন্ধে বলার আগে আমি তোমাদেরকে থ্রু আউট দিস ফেজ, মানে এরপরে তো ফিজিক্স নিয়ে তোমাদের যতদিন চলতে হবে ততদিন এই সাবজেক্টটা তোমাদের ঘাড়ে চেপে বসেছে, অনেকটা ভূতের মতো নয়, নামাতে পারবে না। আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যেটা তোমাদের টোটাল এন্টার দিস সেশন, মানে এই 11-12 বিশেষ করে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন, এগুলোতে তোমাদের প্রচন্ড কাজে লাগে, অথচ তোমাদের বইয়ে সেই জিনিসটা নিয়ে আলোচনা করা আমার মনে হয় আজকে একটুখানি বুদ্ধিমানের কাজ হবে। তাহলে তোমরা রাগও পড়বে না খুব একটা বেশি, অভিমান তো হবেই না, কোনো চান্স নেই। যেটা হবে সেটা হলো যে এই কথাগুলো বা এই জায়গাগুলো যদি একটু মাথায় রাখতে পারো, তাহলে এর পরের যে জার্নিটা, এরপরে যতদিন তোমরা ফিজিক্স নিয়ে পড়াশোনা করবে, মানে সাবজেক্টে ফিজিক্স হিসেবে থাকবে, ততদিন হয়তো তোমাদের একটু সুবিধা হলেও হতে পারে। সেজন্য আজকের এই টপিকসটা বেছে নিয়েছি যে ফিজিক্সের মধ্যে যে জায়গাগুলো তোমাদের বেশি জরুরি বা পড়াশোনা করার সময় এটা তোমাকে প্রচন্ড ভালো করে দেখতে হবে, শুধুমাত্র সেই জায়গাগুলো একটু আলোচনা করব, ঠিক আছে? প্রথমে যেটা বলার সেটা হলো যে টেক্সট। দেখো, টেক্সট যেটা, সেটা তোমাকে সিলেবাসে যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে পরপর শেখাবে, ঠিক আছে? এখন টেক্সট, অনেকেই ভাবো যে আমরা টেক্সট কোন বইটা ইউজ করব, যে কোনো একটা বই ইউজ করব, যে কোনো একটা, মানে এটা ওই তোমাদের এনসিইআরটির সঙ্গে বাকি যে বইগুলো আছে টেক্সট হিসেবে সেরকম বইগুলো ইউজ করতে পারো। কম্প্রিহেন্সিভ, এবিসি অফ ফিজিক্স, যে কোনো বই, নরেন্দ্র কুমার বা নূতন, প্রদীপ, যে কোনো বই, যে কোনো একটা বই ইউজ করো, ভালো কোনো রেফারেন্স ইউজ করো। বাট এটা কখনো করো না যে প্রথমেই আমি একদম জেনারেল যে সমস্ত বইগুলো আছে তার সঙ্গে একটা রেফারেন্স বই, কঠিন বই প্রথমেই ফলো করবো, তাহলে প্রথম থেকেই তোমরা ভয় পেতে শুরু করবে, ঠিক আছে? আমার তো মনে হয় যে ফিজিক্স পড়ার আগে ম্যাথমেটিক্সটা পড়া ভালো করে উচিত। মানে তোমরা ম্যাথমেটিক্স যত জানবে ফিজিক্সটা তত সহজ হবে, এবং পিওর ম্যাথমেটিক্স, ইট ইজ নট ফিজিক্স রিলেটেড ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সটা যত তোমরা জানবে, যত, মানে প্রথম থেকে প্রতিটা টপিকস, প্রায় প্রতিটা টপিকস তোমাদের ফিজিক্সে কোথাও না কোথাও কাজে লাগে। ম্যাথমেটিক্স ছাড়া ফিজিক্স হয় না, ম্যাথমেটিক্স আর লজিক এই দুটো ফিজিক্সে থাকতেই হবে। তোমাদের যদি ফিজিক্স কোনোভাবে ইমপ্রুভ করার দরকার পড়ে, ইচ্ছে করে, তাহলে তোমরা ম্যাথমেটিক্স এবং লজিক, মানে মাথাটা কখনো ব্ল্যাঙ্ক করে রাখবে না, সবসময় মাথা সবসময় ওপেন রাখবে, চোখ কান খোলা রাখবে, এবং ম্যাথমেটিক্সটা শিখতে থাকবে। উইদাউট ম্যাথমেটিক্স ফিজিক্স হয় না। আর লজিক তো তোমাদের সবার মধ্যে কম বেশি আছে, তো লজিক বাদ দিয়ে ফিজিক্স, লজিক বাদ দিয়ে ফিজিক্স হয় না, মানে ম্যাথমেটিক্স বাদ দিয়েও হয় না। এই লজিক আর ম্যাথমেটিক্স এই দুটোকে যদি ঠিক করে কম্পাইল করতে পারো, তাহলে তোমাদের ফিজিক্সটা একটা জায়গায় এসে পৌঁছবে। তারপরে অনেক স্টুডেন্ট আছো যারা হয়তো ভবিষ্যতে ফিজিক্স নিয়ে রিসার্চ করবে না, মানে বলে ফেললাম আর কি, আজকেই তোমাদেরকে ওই ভবিষ্যতে কি হতে পারে ফিজিক্স নিয়ে পড়াশোনা করলে এই হবে সেই হবে অত কিছু বলার ব্যাপারটা নেই। আজকে যেটা বলার আছে সেটা হলো যে তোমরা পড়ার সময় টেক্সট তো পড়বে,
রেফারেন্স ফলো করবে, ভালো ভালো বই থেকে অঙ্ক করবে, ভালো ভালো স্কুলে তোমরা পড়ো, ভালো ভালো টিচারদের কাছে তোমরা টিউশন নাও বা কোনো ইনস্টিটিউশন থেকে তোমরা গাইড নাও, সেগুলো তো আছেই। এগুলোর বাইরেও সবসময় তোমাদের চোখ কান খোলা রাখতে হবে, যে কোনোটাই আমি যে কথাগুলো বলছি ইভেন সেটাও কিন্তু শেষ কথা নয়, মানে এর বাইরেও আরো অনেক কিছু থাকতে পারে, তাই তো? ধরো আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিই। এক্সাম্পল মানে ধরো একটা সাধারণ জিনিস থেকে শুরু করা যাক। ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, তো অঙ্কটাতে দেওয়া আছে যে একটা বুলেট একটা কাঠের তক্তা ভেদ করার সময় গিয়ে ভেলোসিটিটা হাফ হয়ে গেছে। আফটার পেনিট্রেটিং 3 সেন্টিমিটার its velocity becomes half of its initial, তাই তো? মানে 3 সেন্টিমিটার গিয়ে ভেলোসিটি অর্ধেক হয়ে গেছে। আর কত দূর গিয়ে এর বেগ শূন্য হয়ে যাবে, তাই তো? তো যারা ঠিকঠাক মতন পড়াশোনা করেছো 10th মানে বোর্ড লেভেল পর্যন্ত, দ্যাট মে বি সিবিএসসি অর আইসিএসসি অর বেঙ্গল অর স্টেট বোর্ড, এনি স্টেট বোর্ড, তারা সবাই একটু চেষ্টা করলে অঙ্কটা সলভ করতেই পারবে। তো অঙ্কটা সলিউশনটা শেষ কথা না, আমি যেটা তোমাদেরকে দেখাতে চাইছি সেটা হলো যে এই অঙ্কগুলো সলভ করার জন্য তোমরা যে টুলসটা বেছে নিয়েছো, মানে যেটার সাহায্যে তোমরা এই অঙ্কগুলো সলভ করেছো, সেটার লিমিটেশন একটা আছে। তোমরা যে যা বই ফলো করে থাকো না কেন বা যে যেখানেই পড়ো না কেন, আই ডোন্ট কেয়ার, আমি তোমাদের জাস্ট যে জায়গাটা বলছি সেটা ঠান্ডা মাথায় বোঝার একটু চেষ্টা করো। আমি কাউকে হার্ট করার জন্য বা কাউকে ছোট করার জন্য এই কথাগুলো বলছি না, ঠিক আছে? জাস্ট তোমাদের যদি কোথাও কাজে লাগে। এখানে একটা সহজ জিনিস শেখা, সেটা হলো যে ধরো আমি যদি এই টোটাল পাথটাকে এইভাবে আঁকি, যে একটা বুলেট একটা কাঠের তক্তায় ঢুকেছে, আফটার পেনিট্রেটিং 3 সেন্টিমিটার its velocity becomes half of its initial, মানে আমি যদি ধরি এখানে ভেলোসিটি x ছিল, এই পয়েন্টে এসে ভেলোসিটি x/2 হয়েছে। কোশ্চেন ইজ আস্কড হাউ মাচ ফার্দার উইল ইট মুভ বিফোর কামিং টু রেস্ট, মানে আর কতটা গিয়ে এর বেগ শূন্য হয়, মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তোমাকে বের করতে বলছে, তাই তো? সিম্পল। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমরা যে ম্যাথমেটিক্যাল টুলস গুলো ইউজ করেছো এতদিন পর্যন্ত, সেই টুলস গুলো কি কি? টুলস মিন্স ইকুয়েশন। এখানে কি কি অঙ্ক তোমরা কি কি অঙ্ক করেছো, তার থেকে বড় কথা হলো কি কি ধরনের ইকুয়েশন বা কোন কোন সমীকরণ তোমরা ইউজ করেছো, সেই সমীকরণগুলো খুব দরকার। সমীকরণগুলো কি কি ইউজ করেছো একবার ভালো করে দেখো। v = u + at, এরকম একটা সমীকরণ ইউজ করেছো। কেন বলো না? তার কারণ এই যে বুলেটটা, এটা তো ইউনিফর্ম স্পিডে যায়নি, এটা রিটার্ডেশন হয়েছে, অর্থাৎ মন্দন হয়েছে, আস্তে আস্তে গিয়ে থেমেছে। সুতরাং এটা হলো ইউনিফর্মলি অ্যাক্সেলারেশন এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কোন একটা ইকুয়েশন। সেকেন্ড যে ইকুয়েশনটা ইউজ করেছো সেটা হলো s = ut + half at²। থার্ড ইকুয়েশন যেটা ইউজ করেছো সেটা হলো v² = u² + 2as, তাই তো? আর যারা আরেকটু ভালো পড়াশোনা করেছো, আরেকটু বেশি জানো বা ঠিকঠাক জায়গা থেকে সাপোর্ট নিয়েছো, তারা এই ইকুয়েশনটা হয়তো শুনেছো, Sn = u + half a × 2n - 1, তাই তো? তাছাড়াও আরো অনেক প্রসেস আছে, গ্রাফিক্যাল মেথড, ক্যালকুলাস, অ্যানালাইসিস। তো আমি বেসিক এই ইকুয়েশন গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করাই তোমাদের, মানে তোমরা চিন্তা ভাবনা করো, আমি হেল্প করি। দেখো, লুক এট দিস ইকুয়েশন, এই সমীকরণটা খুব খুব ভালো করে দেখো। দেখো এখানে VUAT 4খানা নোটেশন আছে, তাই না? Here consisting 4 notations,
তাই তো? এখানেও দেখো এস ইউ টি এ 4টে নোটেশন আছে, এখানেও দেখো 4খানা নোটেশন আছে। এটা স্পেশাল ইকুয়েশন, এটা এখন বাদ দাও। কোশ্চেনটা এটা নয় যে ইকুয়েশন গুলো ঠিক আছে, ভুল আছে, পারফেক্ট, ইমপারফেক্ট, এগুলো না। কোশ্চেনটা অন্য জায়গায়। সেটা হলো এখানে এই যে 3খানা ইকুয়েশন তৈরি করেছো তোমরা, 3 ইকুয়েশনস হিয়ার, দ্য ক্যারেক্টার ইউজড, কি কি ইউজ করেছো দেখো, ইউ, ভি, এ, টি অ্যান্ড এস। দেখে নাও এই 5খানা ক্যারেক্টার বাদ দিয়ে এই তার মধ্য থেকে 4খানা চুজ করেছো প্রত্যেক ক্ষেত্রে। এই 5খানার বাইরে আর কোনো ক্যারেক্টার কি এখানে ইউজ করেছো? না তো। আচ্ছা, এবারে একটু ঠান্ডা মাথায় ভাবো যে যদি 5খানা ক্যারেক্টার থেকে 4খানা ক্যারেক্টার নিয়ে তোমাকে সমীকরণ তৈরি করতে হয়, প্রত্যেকটা সমীকরণে দেখো, খেয়াল করে দেখো 4খানা করে ক্যারেক্টার আছে, তাহলে যদি এই 5খানা ক্যারেক্টার থেকে 4খানা ক্যারেক্টার নিয়ে সমীকরণ তৈরি করতে হয়, তাহলে কভাবে করা যায়, কটা ওয়ে হতে পারে ভালো করে ভেবে দেখো। দেখো আমি যদি ইউ বাদ দিই তাহলেও 4টে ক্যারেক্টার আছে, আমি যদি ভি বাদ দিই তাহলেও 4টে ক্যারেক্টার আছে, এ বাদ দিলেও 4টে ক্যারেক্টার, টি বাদ দিলেও 4টে, এস বাদ দিলেও 4খানা ক্যারেক্টার আছে। তার মানে 5টা ক্যারেক্টারের মধ্যে 4খানা ক্যারেক্টার যদি আমাকে চুজ করতে হয়, তাহলে 5 ভাবে চুজ করা যেতে পারে। আরো সহজ ভাবে যদি ভাবো যে এক্ষেত্রে 3টে ইকুয়েশনের বদলে 5খানা ইকুয়েশন থাকা উচিত ছিল। তাহলে 5খানা ইকুয়েশন নেই কেন? তার কারণটা হলো আমরা যখন ইকুয়েশন অ্যানালাইসিস করেছি তখন একদম বেসিক থেকে অ্যানালাইসিসটা করি। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আমাদের যেটা উচিত সেটা হলো একদম বেসিক ধরে ইকুয়েশন গুলো ইউজ করো। বেসিক ধরে যদি ইকুয়েশন ইউজ করো তাহলে ইকুয়েশন কি কি পাবে ভালো করে খেয়াল করে দেখো। বেসিক মানে অ্যাক্সেলারেশনের ডেফিনেশন থেকে ভি মাইনাস ইউ বাই টি এ ইকুয়ালস টু, এখান থেকে একটা ইকুয়েশন পাওয়া যায় ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আর ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের ক্যারেক্টার থেকে আরেকটা ইকুয়েশন পাওয়া যায়, সেটা কি না ভি অ্যাভারেজ, এটা ইকুয়ালস টু তো অ্যাকচুয়ালি এস বাই টি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এটা ইকুয়ালস টু final velocity plus initial velocity by 2. It is applicable only in case of uniformly accelerated motion. বুঝতে পেরেছো? যে কোনো অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে হবে না, এটা শুধুমাত্র সমত্বরণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তার মানে এই ফিচার্সটা বা এই বিষয়টা তুমি এক্ষেত্রেও ইউজ করতে পারো। ইউজ করলে কি দাঁড়ায় দেখো, শুধু এইটুকুনি ভালো করে খেয়াল করো। এই জায়গাটা এখান থেকে কি লেখা যেতে পারে, s equals to half of v plus u into t, তাই তো? তাহলে আমাদের একটা সীমাবদ্ধতা বেরিয়ে গেল যে আমরা পড়ার সময় খুব একটা চোখ কান খোলা রাখি না। তাহলে এই প্রশ্নটা তোমাদের মাথায় অনেক আগে চলে আসবে। তোমাদের মাথায় অনেকে যারা এটা পড়েছো ঠিক করে, আমি তাদের কথা বলছি, তারা এই ইকুয়েশন গুলো সেইভাবে পড়ো। যদি এটা মাথায় আসতো তাহলে তোমাদের কাছে প্রথম যে দুটো ইকুয়েশন থাকতো সেই দুটো ইকুয়েশন হলো এই দুটো, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। ঠিক আছে? এই ইকুয়েশনটা থেকে তোমার লাভ কি হলো? দেখো এই ইকুয়েশনে ভি আছে, তো এই ইকুয়েশন থেকে ভি এর ভ্যালু যদি এখানে বসাবো তাহলে একটা ইকুয়েশন পাবে s equals to ut প্লাস হাফ at স্কয়ার, পাবে না? একবার পড়ে দেখো। এই ইকুয়েশনে u এর ভ্যালু যদি এখান থেকে বের করে বসাও তাহলে আরেকটা ইকুয়েশন পাবে s equals to vt মাইনাস হাফ at স্কয়ার,
মাইনাস এসেছে, অথচ এটা অ্যাক্সেলারেশন। এটা মাথায় রাখো, এটা কিন্তু মন্দন বা রিটার্ডেশনের জন্য না। ক্লিয়ার? এই ইকুয়েশন থেকে টি এর ভ্যালু নিয়ে যদি এখানে বসাও, আরেকটা ইকুয়েশন পাবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2x। তাহলে এখানে কটা ইকুয়েশন পেলে? সেকেন্ডারি ইকুয়েশন 1 2 3, আর প্রাইমারি ইকুয়েশন কটা পেয়েছি? দুটো। তাহলে টোটাল ইকুয়েশন কটা হলো? কি 5টা পেয়েছো? তাহলে এই যে 5খানা ইকুয়েশন তোমরা পেলে, এই 5খানা ইকুয়েশন আমি পরপর ক্যারেক্টার গুলো মনে রাখো। হ্যাঁ, আমি 5টা ইকুয়েশন পরপর লিখে রাখবো। দেখো, 1 নম্বর ইকুয়েশন আমরা যেটা পেয়েছি সেটা হলো v ইকুয়ালস টু ইউ প্লাস এপি। সেকেন্ড ইকুয়েশন যেটা পেয়েছি সেটা হলো s ইকুয়ালস টু হাফ অফ v প্লাস ইউ ইন্টু টি। থার্ড ইকুয়েশন যেটা পেয়েছি সেটা হলো s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ফোর্থ ইকুয়েশন যেটা পেয়েছি s ইকুয়ালস টু ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার। ফিফথ ইকুয়েশন v স্কোয়ার equals to u square plus 2s, and if you use to write down the this special equation, then this equation can be written here. এখানে লেখা যেতে পারে 6 নম্বর ইকুয়েশন sn equals to u plus half a into 2n minus 1। বুঝতে পেরেছো? তাহলে তোমার হাতে সমস্ত অস্ত্রগুলো থাকে, যখন যেটা কাজে লাগবে তুমি ইউজ করতে পারো। এই ইকুয়েশনে দেখো s মিসিং আছে, এই ইকুয়েশনে মিসিং আছে a, এই ইকুয়েশনে v মিসিং আছে, এই ইকুয়েশনে u মিসিং আছে, এই ইকুয়েশনে t মিসিং আছে। কটা ক্যারেক্টার ছিল মিলিয়ে দেখো। তাহলে তোমার হাতে সবকটা টুলস থাকে। সবকটা টুলস থাকলে বুঝতেই পারছো যে তোমার হাতে যদি সবকটা অস্ত্র থাকে ইনট্যাক্ট, তাহলে তুমি যে কোনো যুদ্ধে যাওয়ার সময় অন্তত ভয়টা পাবে না। বুঝতে পেরেছো? প্রথমে বেসিক যখন শিখবে তখন যদি একটু চোখ কান খোলা রাখো, তাহলে তোমার মাথাতে এটা নক করবেই যে এখানে 3টে মাত্র ইকুয়েশন কেন। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি, তাহলে এই ইকুয়েশন দুটো মিসিং কেন? তুমি দেখো এখানে কে কনস্ট্যান্ট আছে, এ কনস্ট্যান্ট আছে, এখানে কে কনস্ট্যান্ট আছে, অর্থাৎ মিসিং কে আছে? এখানে মিসিং আছে এ, এখানে মিসিং আছে ইউ। এবং আমরা সাধারণত এ আর ইউ এই দুটোকে কনস্ট্যান্ট এবং গিভেন ধরে নিয়ে সমীকরণগুলো তৈরি করি। বুঝতে পেরেছো তো? তাহলে সেক্ষেত্রে এ আর ইউ এই দুটো মিসিং আছে যে ইকুয়েশনে, সেই ইকুয়েশন গুলোই দেখো এখানে তোমার স্টকে ছিল না, তাই তো? ক্লিয়ার? কেন এটা বললাম হঠাৎ এই অঙ্কটা পড়াতে গিয়ে, দ্যাট ইজ ভেরি ভাইটাল। আমি এই অঙ্কটাকে এবার সলভ করা শেখাই তোমাদের, ঠিক আছে? অনেকে হয়তো অঙ্কটা পেয়ে এতক্ষণে সলভ করে ফেলেছো, হ্যাঁ, কিন্তু ওই একটা কিছু হয়ে যাবার পরেও আরো কিছু থাকে। বুঝতে পেরেছো তো? মানে জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরেও আরেকটা লোক আছে। মানে আমাদের মাইথোলজি তো তাই শেখায়। আমি ইকুয়েশন গুলোর হেল্প নিয়ে একটু তোমাদেরকে দেখাই যে এই প্রবলেম গুলো সলভ করতে গেলে তোমরা কিভাবে সলভ করতে পারো। দেখো, প্রবলেম সলভ করার আগে প্রবলেমটাকে শেখা খুব জরুরি। কিভাবে প্রবলেমটাকে রেশনালাইজ করবে, আগে ভিজুয়ালাইজ করা জরুরি। প্রথমে আগে বুঝতে হবে যে অঙ্কটাতে দিয়েছে কি, সেই অনুযায়ী তোমাকে এগোতে হবে, তাই তো? এবারে এখানে দেখো অঙ্কটাতে কি কি দেওয়া আছে। 1 নম্বর তথ্য যেটা দেওয়া আছে সেটা হলো এই যে পথটা, আমি যদি পথটা এ বি সি নাম দিই, তাহলে এ বি এই পথের জন্য ইউ ইকুয়ালস টু এক্স, ভি ইকুয়ালস টু এক্স বাই 3। ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এই এ বি পথ এস, এটা কতটা? 3 সেন্টিমিটার। ঠিক আছে? ফর দিস পার্ট
এই বিসি পথের জন্য, এটা ফর এবি, বিসি পথের জন্য ইউ ইকুয়ালস টু কত? x/2। ফাইনাল ভেলোসিটি v ইকুয়ালস টু কত? 0। 3। ডিসপ্লেসমেন্ট কত? এটা তোমাকে বের করতে হবে, তাই তো? কিন্তু এখানে দেখো কটা ক্যারেক্টার এসেছে? 3টে। কিন্তু যতগুলো ইকুয়েশন আছে প্রত্যেকটা ইকুয়েশনে 4খানা করে ক্যারেক্টার আছে। তাহলে এর পরের স্টেপটা আমি ভাববো কি করে? আর কি কোনো ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারটা আমি হয়তো প্রথমে দেখে বুঝতে পারছি না? ইট ইজ হিডেন, ভেতরে লুকানো আছে। অবশ্যই আছে। সেটা কি না, এই সমস্ত পথে কি হয়েছে, গুলিটা সমমন্দনে চলেছে। অর্থাৎ এই পার্টেও অ্যাক্সেলারেশন, রিটার্ডেশন যা ছিল এই পার্টেও সেম আছে। অর্থাৎ এই পার্টে যদি অ্যাক্সেলারেশন এ থাকে, ইট মে বি নেগেটিভ, ঋণাত্মক হতেই পারে। এই পার্টেও অ্যাক্সেলারেশন এই আছে। অর্থাৎ এখানে আরেকটা ক্যারেক্টার পেয়েছি 4, a equals to a, here also এক্ষেত্রেও a equals to a, and this very phenomena is called tabulation। অর্থাৎ তুমি অঙ্কটাতে যেটা পেয়েছো সেই জিনিসগুলো এখানে তুমি তুলে আনলে। ক্লিয়ার? এবারে নেক্সট হলো তুমি ইকুয়েশন কি করে চুজ করবে। খুব সহজ, দেখো ভি ইউ এস আর এ, এই 4খানা ক্যারেক্টার আছে। ভি ইউ এস এ, এবার ভি ইউ এস এ কোন ক্যারেক্টারে কোন ইকুয়েশনে আছে সেই ইকুয়েশনটা খুঁজে বের করো। দেখো 5 নম্বর ইকুয়েশনে টি মিসিং আছে। ভি ইউ এ এস 4খানা ক্যারেক্টার আছে, তাহলে এই ইকুয়েশনটা ইউজ করবে, এখানেও ইউজ করবে। ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে পুট করো x স্কয়ার বাই 4 ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2a ইনটু 3। তাহলে 6a ইকুয়ালস টু মাইনাস 3x স্কয়ার বাই 4, a equals to minus x square by 8। ক্লিয়ার? তাহলে এখান থেকে a এর ভ্যালু যেটা পেলে ফ্রম দিস ab পার্ট, ab পথের জন্য এই পার্টে এই a এর ভ্যালুটা রিপ্লেস করে দেবো। এখানে কত হবে? 0 ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি 0 ইকুয়ালস টু x স্কয়ার বাই 4 প্লাস 2 ইনটু মাইনাস x স্কয়ার বাই 8 ইনটু s। ক্যান্সেল হলে এখানে 4 পড়ে থাকে, তাহলে কত হবে? s ইকুয়ালস টু 1। তাহলে ফাইনাল ডিসপ্লেসমেন্ট তুমি কত পেলে? 1 সেন্টিমিটার। অঙ্কটা হলো না। এবার তোমরা শুরু করলে কি করতে না, চিন্তা ভাবনা করো। অঙ্কটা নিয়ে এবারে চিন্তা ভাবনা করো যে অঙ্কটা কি হলো, অ্যান্সার বেরোলো, তার মানেই কি প্রবলেমটা শেষ হলো না হলো না। এর পরের স্টেপটা যারা যেতে পারবে তারাই ফিজিক্সের মধ্যে আসল জায়গাটা খুঁজে পাবে। অর্থাৎ আমার যেটা সাজেশন বা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদিও তোমরা অনেকটাই ছোট, আমার যেটা রিকোয়েস্ট সেটা হলো যে তোমরা একটা কোনো অঙ্ক শেষ হয়ে যাওয়ার পরে বা একদম উত্তর বেরিয়ে যাওয়ার পরে, অ্যান্সার পেয়ে গেলে, মিলে গেল, এর পরে ছেড়ে দিও। তোমরা সেটা নিয়ে আরো চিন্তা ভাবনা করো, কিভাবে এগোনো যেতে পারে সেটা একটু দেখা যাক। দেখো এটা প্রসেসটা ক্লিয়ার হয়েছে তো? এবারে আমি এই অঙ্কটাই একটু অন্যভাবে দেখি। অন্যভাবে কি করে দেখবো, যে ধরো এখানে আমি ইকুয়েশনটাকে একটু মডিফাই করব। কি করে মডিফাই করব? এই ইকুয়েশনটা ইউজ করি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। খেয়াল করে দেখো, যদি ফাইনাল ভেলোসিটি 0 হয় বা ইনিশিয়াল ভেলোসিটি 0, যে কোনো একটা হতে পারে, যদি ফাইনাল ভেলোসিটি 0 হয় তাহলে s ইকুয়ালস টু মাইনাস ইউ স্কয়ার বাই 2a। তো
যদি ফাইনাল ভেলোসিটি 0, এখন 2a এটা তো কনস্ট্যান্ট টোটাল পথে, মাইনাস একটা সাইন অনলি, তাহলে আমি শুধু এটা লিখতে পারি না s ভ্যারাইজেস u স্কয়ার। তাহলে আমি যদি এই ইকুয়েশনটা টোটাল ইকুয়েশন না ইউজ করে শুধু আমি একটা ক্যারেক্টার ইউজ করি s ভ্যারাইজেস u স্কয়ার, তাহলেই দেখো এই অঙ্কটা আরো অনেক সহজে সলভ হয়ে যাবে। কিরকম? যে ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি v, সেটা তো নিশ্চয়ই এবি পাথের ক্ষেত্রে হবে না। ফাইনাল ভেলোসিটি 0 কি এবি পাথের ক্ষেত্রে আছে না এসি পাথের ক্ষেত্রে আছে? এসি পাথের ক্ষেত্রে আছে। তাহলে এসি পাথের টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 3 প্লাস বাকিটুকুনি যদি আমি এস ধরে নিই, তার করেসপন্ডিং ইনিশিয়াল ভেলোসিটি কত আছে? এক্স, তাহলে ইউ স্কয়ার এক্স স্কয়ার হবে। তাহলে 3 প্লাস এস এর করেসপন্ডিং কত? এক্স স্কয়ার। আর শুধু এস এর ক্ষেত্রেও দেখো ফাইনাল ভেলোসিটি 0, তাহলে এস এর ফাইনাল ভেলোসিটি 0, বাট ইনিশিয়াল ভেলোসিটি এখানে কত? ইউ এর জায়গায় কত বসাবে? এক্স স্কয়ার বাই 4, কেন ইউ স্কয়ার আছে। সো ফ্রম হিয়ার 3 প্লাস এস বাই এস ইকুয়ালস টু 4, দ্যাট ইজ এস ইকুয়ালস টু 1। দেখো যদি আমি এখান থেকে ইকুয়েশনটা শুরু করতে পারি তাহলে অঙ্কটা অনেক সহজে সলভ হয়ে গেল। তাহলে আমরা এই অঙ্কটা সলভ করার কটা প্রসেস পেলাম? দুটো এখন পর্যন্ত, তাই তো? এখনো শেষ হয়নি, আমি এটা নিয়েই আলোচনা করি। যেটা তোমাদের বলছিলাম যে একটুখানি চোখ কান খোলা রেখে চিন্তা ভাবনা করা, এবং চোখ কান খোলা রেখে চিন্তা ভাবনা করাতে গিয়ে তোমরা বিপদে পড়েছো, এবং আমিও একটা টপিকসে কখন নিজের অজান্তেই ঢুকে পড়েছি। সেটা হলো যে এই একটা অঙ্ক কি করে সলভ করা যেতে পারে। মানে স্টুডেন্টদের কাছ থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আসে, থ্রু হোয়াটসঅ্যাপ হোক, মেল হোক, বা ডিরেক্ট অনেক ধরনেরই কোশ্চেন আসে। ওই কোশ্চেনের অ্যানালাইসিস করতে গিয়ে অনেক সময় আমি বিপদে পড়ি, তখন আবার বেসিকে যেতে হয়। তোমরাও দেখবে এর পরবর্তী ক্ষেত্রে যখন কোনো কোশ্চেন অ্যানালাইসিস করতে হচ্ছে বা সলভ করতে হচ্ছে, প্রবলেম সলভ করতে হচ্ছে, তখনও দেখবে তোমরা ওই রুটে আবার তোমাদের ফেরত যেতে হচ্ছে। একদম প্রথম থেকে আবার চিন্তা ভাবনা করতে হবে যে এটা কি আরো সহজে হবে, বা এখানে কি আমার পড়তে গিয়ে কোনো জায়গা মিসিং হয়ে গেছে। যাই হোক, আমি এটাকে একটু অন্যভাবে দেখি। অন্যভাবে দেখি মানে কঠিন ভাবে নয়, একটু অন্যভাবে। কিরকম ভাবে দেখবো? দেখো, এই ইকুয়েশনটা তো নতুন ঢুকেছে, তো বাকি ইকুয়েশন গুলো তো কোথাও না কোথাও তুমি কাজে লাগিয়ে এসো। এই ইকুয়েশনটা এবারে আমি দেখা যাক কাজে লাগানো যায় কিনা। একটু ভাবনা চিন্তা করার জায়গা আছে। তার আগে খেয়াল করে দেখো, এখানে ভেলোসিটি ছিল এক্স, এখানে কত হয়েছে? এক্স বাই 2, মানে কতটা কমেছে? এক্স বাই 2। আর বাকি পাথে কতটা কমেছে? এক্স বাই 2। তাহলে দুটো পার্টে যদি সমান ভেলোসিটি কমে, সমান ইকুয়াল ভেলোসিটি কমে, এবং ইউনিফর্ম রিটার্ডেশন যদি হয়, সমমন্দন যদি হয়, তাহলে এই পার্টে যদি টি সময় লাগে, এই পার্টেও নিশ্চয়ই টি সময়ই লেগেছে। এই পাথটা ধরেছি, এই পার্টেও নিশ্চয়ই টি সময়ই লেগেছে। বোঝা গেছে কি বললাম? তাহলে আমি এবারে এই ইকুয়েশনটা ইউজ করি। কি ইউজ করব? এস ইকুয়ালস টু হাফ অফ ভি প্লাস ইউ ইন্টু টি। না, এটাই বা কেন ইউজ করব? এত কিছু ইউজ করার দরকার নেই, আমরা শুধু ইউজ করব এস ভ্যারাইজেস ভি প্লাস ইউ, যদি টি সেম থাকে। হাফ তো এমনিতেই কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি এটা কাজে লাগে। এই পার্টে এস কত আছে? 3, ভি কত আছে? এক্স বাই 2, ইউ কত? ক্লিয়ার? এই পার্টে এস কত আছে? এস। ভি কত? 0, ইউ কত? এক্স বাই 2। ক্লিয়ার? দেখো তো এবার সলভ করে। 3 by s equals to 3x by 2 by x by 2 equals to 3. সরি, তাহলে s কত হলো? দেখো, অঙ্কটা সলভ করার একটা প্রসেস পাওয়া গেল, তাই তো? আচ্ছা, আমরা তাহলে অঙ্কটা দেখো 3টে প্রসেসে সলভ করে ফেলেছি। ইট ইজ প্রসেস নাম্বার 3। সেমন
তাই না? আচ্ছা, অন্য কোনো ভাবে যদি সলভ করা যায় অঙ্কটা, দেখা যাক। রাগ করছো না তো? আচ্ছা দেখো, সব ইকুয়েশন ইউজ করেছি, এই ইকুয়েশনটা নতুন ঢুকেছে, এই ইকুয়েশনটা যদি ইউজ না করি আবার ঠোঁট ফুলিয়ে বসে থাকো। দেখো এখানে যদি ওই ইকুয়েশনটা ইউজ করা যায় তাহলে কি হতে পারে, s ইকুয়ালস টু vt, এই ইকুয়েশনটা ইউজ করব, vt মাইনাস হাফ এটি স্কয়ার। কিভাবে ইউজ করব, ফাইনাল ভেলোসিটি জিরো, ক্লিয়ার? ফাইনাল ভেলোসিটি যদি জিরো হয় তাহলে s ইকুয়ালস টু মাইনাস হাফ এটি স্কয়ার হবে, কি হবে? তো আরো সহজ ভাবে যদি ভাবি, মাইনাস হাফ এ তো কনস্ট্যান্ট, তাহলে s ভ্যারেজেস টি স্কয়ার তো বলতে পারি। কখন? যদি ফাইনাল ভেলোসিটি জিরো হয়, তাই তো? কাজে লাগাই। ফাইনাল ভেলোসিটি জিরো কি এবির ক্ষেত্রে বসাতে পারবো না এসির ক্ষেত্রে বসাতে হবে? ইয়েস, এসির ক্ষেত্রে। তাহলে এসির ক্ষেত্রে যদি বসাও 3 প্লাস এস, করেসপন্ডিং টাইম কত লেগেছে? 2t, তাই তো? শুধু এস এর জন্য টাইম কত লেগেছে? তার মানে এস ইকুয়ালস টু কত হবে? এটা ইকুয়ালস টু কত? 4 তো। তাহলে এস ইকুয়ালস টু কত হবে? 1 সেন্টিমিটার। আমি এই ইকুয়েশনটাও যদি কাজে লাগাতে পারি তাহলে 1 সেন্টিমিটার বেরোবে। বোঝা গেছে? আচ্ছা, অন্য কোনো ভাবে যদি করা যায়, অন্য কোনো ভাবে ইয়েস, দেখা যায়। ধরো কোন ইকুয়েশনটা ইউজ করব? আচ্ছা, এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করি, এই ইকুয়েশনটা মডিফাই করি না, গ্রাফিক্যালি দেখা যায়, তারপরে অন্যভাবে করা যাবে। গ্রাফিক্যালি যদি কর, ধরো আমি যদি একটু গ্রাফ আঁকতে জানি, ধরো এটা টি সময়, এটা 2t সময় হবে, ইনিশিয়াল ভেলোসিটি x ছিল, এই 2t সময় কত হয়েছে? 0 হয়েছে, তাই না? গ্রাফটা কিরকম হবে? স্ট্রেট লাইন, সমবন্ধনে চলেছে। যখন তোমরা গ্রাফ শিখবে তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এই গ্রাফের তলায় যে এরিয়াটা আছে, ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা ওই সময় ডিসপ্লেসমেন্টটা বোঝায়, এটা তোমরা সবাই জানো। এখন বলেছে তার মানে এই যে এরিয়াটা, এই টোটাল এরিয়াটা হলো 3, এই ছোট্ট এরিয়াটা কত হবে, তাই তো? এবার খুব ঠান্ডা মাথায় দেখো, যারা একটু জিওমেট্রি ভালোবাসো তাদের তো বিষয়টা পরিষ্কার খুব তাড়াতাড়ি হবে। সেটা হলো এই যে ট্রায়াঙ্গেলটার এরিয়া আর এই ট্রায়াঙ্গেলটার এরিয়া সেম, মানে এটা যদি x হয়, এই ট্রায়াঙ্গেলটার এরিয়াও x হবে, আর এই যে রেক্টাঙ্গেলটা পেয়েছো এর এরিয়া 2x হবে, হবে না? কারণ এই যে রেক্টাঙ্গেলটা পেয়েছো এখানেও তো এইরকমই দুটো ট্রায়াঙ্গেল আছে, যদি একটা ডায়াগোনাল টেনে নাও তাহলে এরকম তো দুটো ট্রায়াঙ্গেল আছে, তার মানে এটার এরিয়া কত হবে? 2x হবে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এই টোটালটার এরিয়া কত হলো? 3x, আর এটার এরিয়া কত? x। তার মানে কোশ্চেনে দেওয়া আছে 3x হলো 3 সেন্টিমিটার, জিজ্ঞেস করেছে x কত, কত হবে? x এর ভ্যালু কত হবে? 1 সেন্টিমিটার। x এর ভ্যালু হবে 1 সেন্টিমিটার। কেন? 3x, এটা ইকুয়ালস টু কত আছে? 3। তাহলে x এর ভ্যালু কত? 1 সেন্টিমিটার। তাহলে এটা গ্রাফের সাহায্যে অ্যানালাইসিস করা যেতে পারে, খুব সোজা, তাই তো? আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম, এই ইকুয়েশনটাকে যদি কাজে লাগানো, আচ্ছা একটু চিন্তা ভাবনা করে দেখা যায় যদি কাজে লাগানো যায়। চলো, s equals to u plus half a into 2n minus 1. If we put u equals to 0, then sn equals to half a into 2n minus 1. If u be 0, তাই না? আচ্ছা, s ফার্স্ট কত হবে? প্রথম সেকেন্ডে কত যাবে? half a 2 into 1 minus 1 gives you 1 only. সেকেন্ড কত হবে? half a 2 into 2 minus 1 মানে half into 3a হবে। s থার্ড কত হবে? half কত? 2 into 3 minus 1, that means
5 S4 নিজেরাই ক্যালকুলেশন করো, 4 হলে কত হবে? ইট উইল বি হাফ ইন্টু 7। তার মানে রেশিও কত হলো? রেশিও উইল বি 1:3:5:7, দ্যাট মিনস অডস, তাই না? বিজোড় সংখ্যাগুলোর অনুপাত। যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, ঠান্ডা মাথায় ভাবো, যদি ফাইনাল ভেলোসিটি 0 হয় তাহলে উল্টো দিক থেকে রেশিওটা এরকম হতে থাকবে, তাই না? উল্টো দিক থেকে যদি রেশিওটা এরকম হতে থাকে তাহলে লাস্ট যে সময়টা সেখানে 1, তার আগের যে সময়টা সেখানে কত হবে? 3, তার আগের সময়টাতে কত হবে? 5, তার আগের সময়টাতে 7, তার আগেরটাতে 9, এরকম করে যাবে, তাই তো? তার মানে এখানে লাস্টের মানে লাস্ট টি সময়ের আগের টি সময়ে দেওয়া আছে 3, তাই তো? তাহলে লাস্ট সেকেন্ডে থামার সময় v0, লাস্ট সেকেন্ডে থামার সময় তার ভেলোসিটি কত হবে? 0। লাস্ট সেকেন্ডে থামার সময় তার ভেলোসিটি 0। তার মানে এখানে আমি ওই u প্লাস হাফে ইন্টু 2n-1 এই ইকুয়েশনটা উল্টো দিক থেকে ইউজ করছি। ইউজ করে যেটা দাঁড়াচ্ছে যে রেশিওটা ওই অডই হবে, বাট লাস্টেরটা হবে 1, তার আগেরটা 3, তার আগেরটা 5, তার আগেরটা 7। এবারে বলে দিয়েছে লাস্টের আগেরটা যদি 3 হয় তারপরেরটা কত হবে? 1 হবে। এটাই বলেই দিয়েছে 3 সেন্টিমিটার হবে, লাস্টেরটা কত হবে? 1 সেন্টিমিটার। ভেরি সিম্পল। কি র্যাপ করছো না তো? দেখো কটা প্রসেসে কমপ্লিট হলো অঙ্কটা। যদি আমি ভাবি যে না আরো কোনো ভাবে, ঘেমে গেছো ভাবতে গিয়ে, আমি আচ্ছা এটাকে অন্য কোনো ভাবে যদি সলভ করা যায়, অন্য কোনো ভাবে ভাবলে হবে নিশ্চয়ই। দেখো আচ্ছা চলো, এই এক্স স্কোয়ার করলে কত হয়? এক্স স্কোয়ার কত হবে? উইল বি এক্স স্কোয়ার। এটার স্কোয়ার করলে কত হবে? x²/4। এটার স্কোয়ার, কিসের স্কোয়ার করেছি? ভেলোসিটি। আচ্ছা এই দুটোর ডিফারেন্স কত? ডিফারেন্স বিটুইন দিস টু, পার্থক্য কত? 3x²/4। আর এই দুটোর ডিফারেন্স কত? x²/4। ঠান্ডা মাথায় ভাবো, তোমাকে অন্যান্য জন্তুদের থেকে এক্সট্রা যেটা দিয়েছে 3x²/4, এটা যদি 3 হয় x²/4 কত হবে? ইট উইল বি 1। কেন? এটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, এটা হলো 1 সেন্টিমিটার। তার মানে কি পেলে? একটা অঙ্কের সলিউশন করলাম, শুধু সলিউশন বের করলাম, নাকি তোমাকে একটুখানি নতুন করে চিন্তা ভাবনা? এই অঙ্কটা দেখো সবাই করতে পারত, একটু চেষ্টা করলে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, যারা মাধ্যমিকটা একটু ভালো করে পড়াশোনা করেছো 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত, তারা সবাই এই অঙ্কটা সলভ করতে পারে। কিন্তু তোমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো শুধুমাত্র সলভ করে অ্যান্সার পেয়ে গেলাম, আমি ওতে খুব একটা খুশি নই। আমার মনে হয় যে স্টুডেন্টের রুটটা আরো শক্ত হওয়ার দরকার আছে। তুমি যত শক্ত ভিত তৈরি করবে তত সহজে দেখবে তোমার ফিজিক্সটাই হবে। ম্যাথামেটিক্স অবশ্যই জরুরি, কারণ ম্যাথামেটিক্স ছাড়া তোমাকে তো চিন্তাই করতে শেখানো। তুমি তো ভাবতেই পারবে না যে হঠাৎ এই 5খানা ইকুয়েশন এলো কোথা থেকে। তোমার মাথায় যদি প্রথমে একবার ক্লিক করে যায় 5খানা ক্যারেক্টার, 3খানা ইকুয়েশন, তাহলেই তুমি কেবলমাত্র ভাবতে পারবে যে না, এখানে 5খানা ইকুয়েশন হওয়ার কথা ছিল। এই যদি তুমি এতগুলো ইকুয়েশন তোমার হাতে থাকে, তাহলে তুমি অঙ্কের প্রসেস বা অঙ্ক সলভ করার প্রসেসও অনেকগুলো নিয়ে ভাবতে পারো। বুঝতে পেরেছো? সিম্পল জিনিস, মানে ওই যাকে বলে ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে, আমারও তাই অবস্থা। মানে ভাবলাম আড্ডা মারবো, আড্ডা মারতে গিয়ে তোমাদের সঙ্গে একটা খুব সিরিয়াস আলোচনায় চলে গেল। যখন আলোচনা চললই তখন তোমাদেরকে একটু বলে নিই, সেটা হলো যে অনেকের চিন্তা ভাবনা আছে যে জয়েন্ট এন্ট্রান্সটাও দিয়ে দেবো।
মানে অনেকে ডিসিশন নাও না প্রথমে যে আমি জয়েন্ট এন্ট্রান্স দেবো, অনেক পরে ডিসিশন নাও, বা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে এবছর বোর্ডটা দিক ভালো করে, পরে তার সঙ্গে এন্ট্রান্স এক্সামিনেশন গুলো আসছে বছর আবার হবে টাইপস, এরকম কিছু একটা হয়ে গেল। বাট আমার যেটা পার্সোনালি মনে হয় সেটা হলো যে স্ট্যাটিস্টিক্যালিও তাই, যে এন্ট্রান্সে প্রথম 100 জন যদি দেখো, তাহলে এন্ট্রান্সে দেখবে প্রথম 100 জনের মধ্যে ম্যাক্সিমাম যে সমস্ত স্টুডেন্টরা র্যাঙ্ক করে, দে আর নট রিপিটার অ্যাট অল। আমার কথাটা বুঝতে পেরেছো তো? যে প্রথম 100 জন যদি দেখো, তাহলে তাদের মধ্যে রিপিটার স্টুডেন্ট খুব একটা আইআইটিতে তো নেই প্রায়। হ্যাঁ, মেডিকেলের ক্ষেত্রেও দেখবে প্রথম 100-র মধ্যে না সেরকম রিপিটার স্টুডেন্টের সংখ্যা প্রচন্ড প্রচন্ড। তার মানে যারা বোর্ড দিচ্ছে বছর, সেই সমস্ত স্টুডেন্টরাই বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামিনেশনে চান্স পাচ্ছে। যদি তারা পায়, তোমরা কেন পাবে? কোথাও এই স্টুডেন্টগুলোর প্রথম থেকে মাইন্ডসেট হয়ে আছে যে না, আমরা এবছর মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবো, বা কোনো ভালো সাবজেক্ট নিয়ে। সরি, আজকে তোমাদের তো ওই সমস্ত কথা নিয়ে বলার একদমই বারণ ছিল, আড্ডা মারতে বসেছিলাম। তবু আর কি, মানে জাস্ট একটু মাথায় রাখো যে বোর্ডের সঙ্গে এন্ট্রান্স, এই দুটোর কিন্তু হেভেন পার্থক্য নেই। এন্ট্রান্স আর বোর্ডের ক্ষেত্রে প্র্যাকটিস লেভেলটা একটু আলাদা, ডিফিকাল্টি লেভেলটা একটু আলাদা। কে কিরকম এন্ট্রান্সে যেতে চাইছো সেই অনুযায়ী একটু বেশি পড়াশোনা করলে এন্ট্রান্সটা বোর্ডের সঙ্গে হয়েই যায়। এখনই অত চিন্তা ভাবনা না করে সাবজেক্টটা শেখো, সাবজেক্টটা শিখে দেখবে আলটিমেটলি তুমিও একটা নির্দিষ্ট ট্র্যাকে চলে এসছো, যে কি করতে হবে অ্যান্ড হাউ টু ডু, কিভাবে করতে হবে। বুঝতে পেরেছো তো? বাট ইট ইজ নট সো ডিফিকাল্ট যে ভাই এটা হবে না। হ্যাঁ, হয়, খুবই সহজে হয়। বহু স্টুডেন্টদের আমি দেখেছি, বহু স্টুডেন্ট আছে যারা বোর্ড এবং এন্ট্রান্স একসঙ্গেই ক্র্যাক করে ফেলেছে। হ্যাঁ, আমি আড্ডা মারবো বলেছিলাম না, সরি, ভেরি সরি, রাগ করো না। ফিজিক্সের টিচার, বুঝতেই তো পারছো, একদম মানে শুধুমাত্র আড্ডা, প্রথম দিন কিছু মনে করো না। একটা অঙ্ক দেখিয়ে দিই তোমাদের, মানে যেহেতু আমি এন্ট্রান্স নিয়ে হঠাৎ তোমাদেরকে বললাম, তো তোমরা রাগ করতে পারো। একটু তোমাদের দেখি, মানে তোমাদের পাড়া বা তোমাদের জানা কোনো একটা টপিকসেরই কোনো একটা অঙ্ক একটু দেখি। সেটা হলো যে ধরো এখানে এরকম একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দিস সার্কিট, এমসিকিউ, পরিষ্কার বোঝাই যাচ্ছে এটা এমসিকিউ হবে। এবারে এমসিকিউটার অ্যান্সার তো বুঝতেই পারছো যে ইট উইল বি কত হবে? ইয়েস, ইট উইল বি 2. এখন প্রবলেমটা সলভ করা আর অ্যান্সার বের করা, এই দুটোর মধ্যে পার্থক্য একটু বলে নিই। সেটা হলো, ধরো অঙ্কটা এরকম দেওয়া আছে, ভালো করে খেয়াল করে দেখো। যদি ওদের অঙ্কের সঙ্গে আমার কোনো ডিফারেন্স থেকে যায়, তাহলে তো আবার রাগ করবে নাকি? না, এটা নেই, এ আর বি দুটো পয়েন্ট আছে, আরো থাকলে অসুবিধা, ঠিক আছে? এগুলো সব দেওয়া আছে কত? 3 ওহম করে, 3 ওহম, আর ভেতরের গুলো দেওয়া আছে 6 ওহম করে। তোমাকে বের করতে বলেছে এ আর বি, এই দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত হবে, তাই তো? সলভ করার প্রসেসটা আগে বলে নি। সলভ করবে কি করে? সেটা হলো যে দেখো, এ আর বি যখন রেজিস্ট্যান্স অ্যানালাইসিস করবে, তখন ফার্দার দূরবর্তী জায়গা থেকে স্টার্ট করবে। তাহলে এখানে দেখো 3R3 ক্লিয়ারলি সিরিজে আছে, তাহলে 3R3 সিরিজে থাকলে কত হয়? 6, 6। এই 6 আর 6 প্যারালাল আছে, তাহলে কত হবে? 6/2 মানে 3। এই 3 আর এই 3, মানে এই এন্টার সার্কিট 3, 3, 6,
এই 6 প্যারালাল 6 মানে কত 3, মানে এর বদলে তুমি কত বসাতে পারো 3। আবার দেখো এই 3 আর 3 কিরকম আছে সিরিজ, এই 6 আর 6 কিরকম আছে প্যারালাল কম্বিনেশন। তাহলে এখান থেকে কত আসবে, এই দুটোকে অ্যানালাইসিস করলে কত হবে, ইট উইল বি 3 অলসো। 3 আর 3 কত 6। এবারে দেখো এই 6 এর সঙ্গে এই 3 কিরকম আছে প্যারালাল আছে। যদি প্যারালাল থাকে তাহলে 1/r ইকুয়ালস টু কত হবে 1/3 প্লাস 1/6 ইকুয়ালস টু কত 1/2। তাহলে r ইকুয়ালস টু কত হবে 2। ক্লিয়ার, তাই তো? এটা হলো সলিউশন। বাট এখানে তুমি অপশনগুলো ভালো করে খেয়াল করো, কারণ এন্ট্রান্স এক্সামিনেশনের আমাদের যখন আমরা এন্ট্রান্সের জন্য পড়াশোনা করি, আমরা মানে স্টুডেন্টদের কথা বলছি বেশিরভাগ ক্ষেত্রে, তারা যে ভুলটা সব থেকে বেশি করি সেটা হলো যে আমরা শুধুমাত্র কোশ্চেনটা পড়ি, একদম ঝাঁপিয়ে পড়ি অঙ্কটার উপর, যে এটা সলিউশন বের করে তারপর আমি দেখব। না, এটা ভুল প্রসেস। অ্যাকচুয়াল প্রসেসটা হলো তুমি যখন অঙ্কটা পড়বে, অঙ্কটা পড়ার সঙ্গে সঙ্গে অপশনগুলো পড়বে। অনেক সময় দেখবে অপশানেই অ্যান্সার দেওয়া আছে, ভালো করে দেখো বিষয়টা। এখানের অপশনগুলো ভালো করে খেয়াল করেছো? তাহলে এবার একটু বোঝো যে প্যারালাল কম্বিনেশনের বা সমান্তরাল সমবায়ের নীতি কি। সমান্তরাল সমবায়ে সবসময় রোধের মান কমে যায়। সার্কিটটা আমি আবার ড্র করি। এত দূরই থাক, এগুলো 3, এগুলো 6, মানে এর পরে আরো বড় হলেও অসুবিধা নেই। এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। ক্লিয়ার? ভালো করে খেয়াল করো, এখানে এ আর বি এর মধ্যে কত আছে 3 রেজিস্ট্যান্স অলরেডি আছে, আর বাকি যে পার্টটা আছে তার কোনো কিছু একটা রেজিস্ট্যান্স তো অবশ্যই আছে। তার মানে কি হলো দাঁড়াও একটু ভাবি, সেটা হলো যে এখানে 3 আছে, 3 এর সঙ্গে কেউ একটা প্যারালাল আছে, তার মানে কি অবশ্যই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 3 এর থেকে কম হবে। এবার অপশনগুলো ভালো করে দেখো, 3 এর থেকে কম রেজিস্ট্যান্স কটা আছে, একটা তো, তাহলে অ্যান্সার কত হবে? বোঝা গেছে? রাগ করনি তো? আচ্ছা, আমরা তাহলে নেক্সট থেকে মানে নেক্সট ডে থেকে বা নেক্সট লেকচার থেকে আমরা একটু সিরিয়াসলি পড়াশোনা স্টার্ট করব। ওকে, ভালো থেকো সবাই, পরে আবার দেখা হবে।